আমার বড় দিদি বাড়িতে বসে বুড়ো হয়ে যাচ্ছিল, কিন্তু বিয়ে করছিল না। বিয়ের কথা জিজ্ঞেস করলে সে পালিয়ে যেত। বাবাকে জিজ্ঞেস করলে সে বলতো এখন তার কাছে টাকা নেই। কিন্তু বাবা যখনই বাড়িতে আসতো দিদি অস্থির হয়ে তার ঘরে চলে যেত, আর ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসতো। একদিন সত্য জানার জন্য আমি বাবার ঘরে লুকিয়ে গেলাম, এবং সেখানে যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা সেখানে তো আমার নাম দীপা, আর আমার বয়স 20 বছর। আমি বারান্দায় বসে মোবাইল ঘাঁটছিলাম। হঠাৎ আমার মোবাইল বেজে উঠল। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে অবাক হলাম, কেননা আজ পর্যন্ত আমার কাছে কোনো অচেনা নম্বর থেকে ফোন আসেনি। যাই হোক, আমি কলটি ধরলাম এবং আমি কিছু বলার আগেই একটা গম্ভীর কণ্ঠস্বর বলে উঠল, যদি তোমার মধ্যে মনুষ্যত্ব থাকে তবে নিজের বাড়ির ভেতরে একটু নজর দাও, বিশেষ করে নিজের দিদির দিকে। এরপরেই কলটি কেটে গেল, আর আমি হতভম্ব হয়ে গেলাম যে এটা কি হলো। হঠাৎ কারো ফোন আসা আর এমন কথা বলা, কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমি সেই নম্বরে আবার ফোন করতে লাগলাম, কিন্তু এখন নম্বরটি বন্ধ বলছিল। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম এবং ঘরের ভেতর গিয়ে দেখলাম দিদি বিছানায় শুয়ে আছে। যাই হোক, তাকে শুয়ে থাকতে দেখে এটাই ভাবলাম যে কেউ হয়তো আমার সাথে মজা করছে। কিন্তু না জানি কেন আমার মনে হচ্ছিল এই ফোন কলটি অন্য কেউ নয়, বরং দিদি নিজেই করিয়েছে। আমি, বাবা এবং আমার কাকার মেয়ে এক বাড়িতেই থাকতাম। কাকা কাকিমার মৃত্যু হলে তাদের মেয়ে আমাদের কাছে থাকতে চলে আসে। আমার মা অনেক আগেই মারা গেছেন, তাই কাকার মেয়ে আসার পর বাড়িতে একটু প্রাণ ফিরে এসেছিল। প্রায় 10 বছর হয়ে গেছে সে আমাদের সাথে আছে। আমার আর তার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, আর সে আমাকে সব সময় একেবারে মায়ের মতো আগলে রাখত। তাকে আমি খুব ভালোবাসতাম, এই কারণেই তাকে নিয়ে চিন্তিত থাকতাম। তার বয়স 30 বছর হয়ে গেছে, তাই বাবার উচিত একটি ভালো ছেলে খুঁজে তার বিয়ে দিয়ে দেওয়া। কিন্তু বাবার হাবভাব খুব অদ্ভুত ছিল, কেননা আমি যখনই বাবাকে তার বিয়ের কথা বলতাম তখনই বাবা এই কথা বলে এড়িয়ে যেত যে এখনই কোনো দরকার নেই, কেননা এই বাড়ির দেখাশোনার জন্য একজন মেয়ের প্রয়োজন। প্রতিবার এই কথা শুনতে শুনতে একদিন আমি রাগের সাথে বাবার দিকে তাকিয়ে বললাম, আমরা নিজেদের লাভের জন্য কারো জীবন নষ্ট করব কেন? তুমি তার জন্য ছেলে খুঁজে তার বিয়ে দিয়ে দাও, যাতে তার নিজের একটা সংসার হয়। আমার কথা শুনে বাবা কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে ধীরে ধীরে বলল, মা, আমার কাছে এত টাকা নেই যে আমি কারো বিয়ে দিতে পারি। দুবেলা খাবার জুটছে, এটাই অনেক। বাবার কথা শুনে আমি অবাক হতাম, কেননা বাবা আমার পড়াশোনার পেছনে অনেক টাকা খরচ করত। এছাড়াও আমাদের বাড়িতে সব রকমের আধুনিক সুবিধা ছিল। তারপরেও বাবা কেন এমন কথা বলতো আমি বুঝতে পারতাম না। যাই হোক, চুপ থাকায় বুদ্ধিমানের কাজ মনে করে আমি বাবার সঙ্গে তর্ক করতাম না। কিন্তু হঠাৎ করে এমন একটা ফোন এলো যেটা আমাকে সতর্ক করতে বাধ্য করে দিল। কেননা আজকে দিদিকে দেখে আমার অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল এবং ইচ্ছে করছিল তাকে জিজ্ঞেস করি, তুমি ঠিক আছো তো? এই বাড়িতে তুমি খুশি তো? কিন্তু আপাতত আমার চুপ থাকাই ঠিক মনে হলো। দু একবার দিদি আমার পাশে বসে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু না জানি কেন আমার মনে হচ্ছিল যে কিছু একটা গণ্ডগোল আছে, আর সেই গণ্ডগোলটা দিদির দিক থেকেই। তাই আমি তার থেকে একটু দূরে দূরে থাকতাম। সময় কাটতে লাগলো এবং রাত 8টার কাছাকাছি বাবা বাড়িতে ফিরে এলো। বাবা সকাল 10টায় বাড়ি থেকে বের হতো আর রাত 8টায় ফিরত। বাবাকে দেখে আমি সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে উঠে তাকে জড়িয়ে ধরলাম। সে আমার কপালে একটা ভালোবাসার চুমু দিয়ে সোফার ওপর ব্যাগ রেখে দিদিকে ডাকলো এবং বলল, আমাকে 1 গ্লাস জল এনে দাও। বাবার কথা শুনে আমি জল আনতে যাচ্ছিলাম, কিন্তু বাবা আমার হাত ধরে নিজের কাছে টেনে নিল এবং বলল, কোনো দরকার নেই। মা, আমাকে বলো আজ সারাদিন কী করেছো? বাবা রোজগার মতো আমার সারাদিনের কথা জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু জানি না কেন আজ আমার অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল। বারবার মনে হচ্ছিল যে আমাদের বাড়িতে কিছু একটা বড় ঘটনা ঘটছে, কিন্তু সেটা কি আমি বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর দিদি বাইরে এলো এবং বাবার সামনে ঠান্ডা জলের গ্লাস রেখে ভয়ে ভয়ে বলল, কাল আমার এক বান্ধবীর বিয়ে, আমি কি যেতে পারি? দিদি আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বাবা বলল, বাজে কাজ করা বন্ধ করো, ঘর সামলানো তোমার কাজ, কারো বিয়েতে যাওয়ার কোনো দরকার নেই। আমি সঙ্গে সঙ্গে বললাম, এমন কথা কেন বলছো বাবা? তুমি দিদিকে যেতে দাও,
সে দিদির ছোটোবেলার বান্ধবী এবং দিদিকে তারা নেমন্তন্ন করেছে। যদি দিদি না যায় তাহলে খারাপ দেখাবে। তুমি যদি বলো তাহলে না হয় আমিও যাব। সঙ্গে সঙ্গে বাবা বলল, না মা, কোনো দরকার নেই, তুমি নিজের পড়াশোনায় মন দাও। আর তুমি ঘরে এসো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। এই কথা শুনে দিদির মুখ বরফের মতো সাদা হয়ে গেল, যেন তাকে সাপে কামড়েছে। বাবা চলে যেতেই আমি তার হাত ধরে তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে দিদি, তুমি ঠিক আছো তো? আমার কথা শুনে যেন তার হুঁশ ফিরে এলো এবং সে হ্যাঁ সূচক মাথা নেড়ে বাবার ঘরের দিকে চলে গেল। না জানি কেন আমার একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন কিছু একটা ভুল আছে। সেই ফোন কলটা আসার পর থেকেই আমার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিন্তু আপাতত আমি নিজের মাথা ঝাঁকিয়ে মোবাইল ঘাঁটতে লাগলাম। হঠাৎই বাবার ঘর থেকে দিদির চিৎকার শুনতে পেয়ে আমি অবাক হয়ে গেলাম এবং মোবাইল সেখানে রেখে ঘরের ভেতরে ছুটে গেলাম। সেখানে গিয়ে দেখলাম দিদি নিচের হাত ধরে মাটিতে বসে আছে এবং বাবা বাথরুমে চলে গেছে। দিদির হাত থেকে রক্ত ঝরছিল দেখে আমি তাকে বললাম, কি হয়েছে তোমার, রক্ত কিভাবে বেরোলো? দিদি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল দেখে আমি সেখানেই মাটিতে বসে ভাবতে লাগলাম, এটা কি হলো? বাবা কি দিদিকে মারে নাকি অন্য কিছু? আমার মাথায় কিছুই ঢুকছিল না, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম যে কিছু তো একটা আছে যা আমি বুঝতে পারছি না। কিছুক্ষণ পর দিদি হাতে ব্যান্ডেজ করে ঘর থেকে বাইরে বেরোলো এবং মাথা নিচু করে টেবিলে খাবার সাজাতে লাগলো। বাবা গম্ভীর মুখে এসে ডাইনিং চেয়ারে বসলো। তাকে আমার জিজ্ঞাসা করার ইচ্ছা ছিল যে তিনি দিদির উপর হাত তুলেছেন কিনা, যার কারণে তার হাত থেকে রক্ত বেরোচ্ছে। তবে আপাতত আমি চুপ থেকে দিদির প্রতিটি কাজ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে লাগলাম। যখন সে বাবার প্লেটে খাবার দিচ্ছিল তখন তার হাত কাঁপছিল। যদিও আমি রোজ বাবার সঙ্গে খেতে বসতাম, কিন্তু আজ সেই ফোন কলের কারণে আমি সব কিছু গভীরভাবে লক্ষ্য করছিলাম এবং এই সব কিছু এখন আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। খাওয়া দাওয়ার পরে দিদি বাসনপত্র গুছিয়ে রান্নাঘরে চলে গেল এবং বাবাও নিজের ঘরে যেতে লাগলো। তখন আমি হঠাৎ তাকে ডেকে বললাম, বাবা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। বাবা আমার দিকে তাকিয়ে তার সাথে ঘরে আসার ইশারা করলো। আমি সঙ্গে সঙ্গে তার পিছন পিছন ঘরে গেলাম। বাবা বিছানায় বসে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে আমি গভীর শ্বাস নিয়ে বললাম, আমি আগেও তোমাকে বলেছি, কিন্তু তুমি কথাটা এড়িয়ে গিয়েছিলে। কিন্তু বাবা, এটা কোনো ছোট ব্যাপার না। দিদির বয়স 30 বছর হয়ে গেছে, তাই এখন যদি আমরা তার জন্য ভালো পাত্র খুঁজে তার বিয়ে না দিই তাহলে এটা খুব ভুল হবে, কেননা এটা দিদির সারা জীবনের প্রশ্ন। তোমার বোঝা উচিত, আমরা যদি তার সাথে এইভাবে বৈষম্য করি তাহলে উপরওয়ালা আমাদের ক্ষমা করবেন না। কাকা কী ভাববে যে আমরা শুধু আমাদের বাড়ির দেখাশোনা করবে বলে তার মেয়েকে এত বছর অবিবাহিত রেখেছি। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই বাবা আমার কথা থামিয়ে বলল, দীপা মা, আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু বড়দের ব্যাপারে আমি তোকে কোনোভাবেই হস্তক্ষেপ করতে দেব না। আমার যখন ভালো মনে হবে তখন আমি তোর দিদির বিয়ে দেব, আপাতত না। এখন আমার কাছে টাকা আছে আর না কোনো ভালো সম্বন্ধ, তাই চুপ থাকাই ভালো। তার বলার ধরন স্পষ্ট রাগ ফুটে উঠেছিল, তাই আমি চুপ থাকাই শ্রেয় মনে করলাম, কেননা আমি অকারণে বাবাকে রাগিয়ে তার চোখে খারাপ হতে চাইতাম না। তাই আমি চুপচাপ সেই ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এলাম। দিদি বিছানায় বসে একটা বই পড়ছিল। আমি তার পাশে বসে হঠাৎ তার হাত ধরলাম। সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালে আমি বললাম, দিদি, একটা কথা বলবো? সে হ্যাঁতে মাথা নাড়লে আমি বললাম, তুমি বিয়ে করছো না কেন? বাবা তো বলেছে তার কাছে তো টাকা নেই, কিন্তু তুমি তো মানুষ, কেউ না কেউ তো তোমাকে পছন্দ করে, তাহলে তুমি তার সাথে কথা বলছো না কেন? আমার কথা শুনে দিদি হঠাৎ আমার হাত ছাড়িয়ে নিল এবং আস্তে করে বলল, দীপা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়, আমারও ঘুম পাচ্ছে। এই বলে সে বই বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ল। কিন্তু না জানি কেন আমার খুব অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল। তাই আমি দিদির পাশে বসলাম এবং তার হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে আর একবার বললাম, তুমি আমার কাছে কিছু লুকিও না, আমি তোমার ছোট বোন, আমাকে বলো তোমার কি হয়েছে, তুমি এত চুপচাপ থাকো কেন? তোমার তো 30 বছর হয়ে গেছে, এখনও বিয়ে করছো না কেন? তোমার তো এখন। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সে আমার হাত ছাড়িয়ে দিল এবং আমাকে বোঝার সুযোগ না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল।
আমি অবাক হয়ে তার ফিরে আসার অপেক্ষা করতে লাগলাম এবং তারপর কখন যেন গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলে দেখলাম দিদি গভীর ঘুমে আচ্ছন্ন। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমার কলেজের জন্য বেরিয়ে পড়লাম, কেননা আজ আমার খুব গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, যা আমি কোনো মূল্যেই মিস করতে পারতাম না। তাই আমি বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়ির বান্ধবীর সাথে কলেজের দিকে রওনা হলাম। আমরা দুজন সবে বাস স্টপে পৌঁছেছি। তখনই হঠাৎ আমার নাম ধরে ডাক শুনতে পেলাম। আমি ঘুরে তাকিয়ে দেখলাম একটা ছেলে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আমাকে দেখছে। তখনই বাস এসে গেছে, তাই আমি না থেমে বাসে উঠে গেলাম। কিন্তু আমি অবাক ছিলাম যে এই অচেনা ছেলে আমার নাম জানে কিভাবে। দীর্ঘ পথ পেরিয়ে কলেজ পৌঁছালাম, কিন্তু সেখানে যাওয়ার পরেও আমার মাথায় সেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে সেই ছেলেটা কে, যে আমার নাম ধরে ডাকছিল। কলেজের ছুটির পরে যখন বাইরে এলাম তখন সামনের দৃশ্য দেখে আমার পুরো শরীর কেঁপে উঠল, কেননা বাস স্টপে যে ছেলেটা আমাকে ডেকেছিল সে একেবারে আমার সামনে দাঁড়িয়ে। সম্ভবত সে আমারই অপেক্ষা করছিল, কিন্তু আমার সাথে আমার বান্ধবী থাকায় আমি কোনো অপরিচিত ছেলের সাথে এভাবে কথা বলতে পারতাম না, কেননা অকারণে আমার বদনাম হয়ে যেত। আমি আমার বান্ধবীর সাথে ধীরে ধীরে বাস স্টপের দিকে এগোতে লাগলাম, কিন্তু সেই ছেলেটিও আমার পেছন পেছন আসতে লাগলো। আমার খুব ভয় লাগছিল, তাই আমি আমার বান্ধবীর হাত শক্ত করে ধরলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে দীপা, সব ঠিক আছে তো? কিন্তু আমি বান্ধবীকে কিছু না বলে তাড়াতাড়ি পা চালিয়ে বাসে উঠে পড়লাম। সেই ছেলেটা বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছিল, কিন্তু গাড়িতে ওঠার সাহস করেনি। বাড়ি পৌঁছেও আমার খুব ভয় লাগছিল, না জানি এই ছেলেটা কে যে অকারণে আমার পিছনে লেগেছিল। আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দিদি বলল, দীপা তাড়াতাড়ি চেঞ্জ করে নে, কাকা ফোন করে বলেছে সন্ধ্যায় তিনি তোকে সাথে নিয়ে একটা পার্টিতে যাবে। আমার বাবা ব্যবসায় ছিল, তাই প্রায়শই তাকে কোনো না কোনো পার্টিতে যেতে হতো। কখনো সে আমাকে নিয়ে যেত, তো কখনো দিদিকে। আমি ঘরে এলাম, কিন্তু আমার হৃদস্পন্দন স্বাভাবিক হচ্ছিলই না। না জানি কেন আমার খুব বেশি অস্থির লাগছিল। কিন্তু তারপরে একটা কিছু ভেবে এক মুহূর্তের জন্য আমার চোখে চকচক করে উঠল আর আমার মুখে হাসি ফুটে উঠল। আমার বয়স 20 বছর আর আমি গার্লস কলেজে পড়তাম, তাই আজ পর্যন্ত আমি কোনো ছেলের সাথে বন্ধুত্ব করিনি। এই কারণে জীবনে প্রথমবার এমন হওয়ায় আমি একটু ঘাবড়ে গেছিলাম। তাই এই ভাবনা আসতেই আমার মুখে হাসি ফুটে উঠল। সেই ছেলেটা দেখতে লম্বা চওড়া, তাকে দেখে স্পষ্ট মনে হচ্ছিল যে সে জিমেও যায়। এই কারণে তার প্রতি আমার একটু আগ্রহ জন্মেছিল, যদিও আমি তার মুখ দেখিনি, কারণ তার মুখে মাস্ক লাগানো ছিল। এইসবই ভাবছিলাম, হঠাৎ দিদির আওয়াজ এলে আমি তাড়াতাড়ি করে বাইরে এলাম আর দিদিকে বললাম, দিদি তুমি বাবার সাথে যাও, আমার ভালো লাগছে না। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই দিদি ঘাবড়ানো গলায় বলল, তুই কেন আমাকে বিরক্ত করছিস দীপা? তার গলায় ভয় অনুভব করে আমি অবাক হয়ে দিদির মুখের দিকে তাকিয়ে দেখলাম দিদির মুখের রং উড়ে গিয়েছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে দিদি, সব ঠিক তো? আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, তার আগে দিদি অস্থিরভাবে বলল, তাড়াতাড়ি করে জামা কাপড় বদলে নে, কাকা বলেছেন তোকে তাড়াতাড়ি তৈরি করে দিতে। এই কথা বলেই দিদি ওয়াশরুমে চলে গেল আর আমি চুপচাপ বসে দিদির এই অদ্ভুত আচরণের কথা ভাবতে লাগলাম, যে হঠাৎ করে তার হলোটা কি? এই তো ঠিক ছিল, শুধু আমার এই কথা বলা যে তুমি আমার জায়গায় বাবার সাথে যাও, এইতেই সে ভয়ে কেঁপে ওঠে। আর এটা কোনো ছোট ব্যাপার না। না জানি কেন আমার মনে হচ্ছিল যে দিদি আর বাবার মধ্যে সম্পর্ক ভালো না। যাই হোক, আমি চুপচাপ উঠে নিজে জামা কাপড় বের করলাম আর 8টার দিকে দিদি আমাকে সুন্দর করে সাজিয়ে দিল। বাবাও এসে জামা কাপড় বদলে নিল এবং আমি বাবার সাথে বেরিয়ে গেলাম। বাবা দিদির দিকে তাকিয়ে বলল, ঘরের দরজা ভালো করে বন্ধ করে রেখো আর নিজের খেয়াল রেখো, আর বেশি মোবাইল না ঘেটে শুয়ে পড়বে, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। দিদি ভালো মেয়ের মতো মাথা নেড়ে এক পাশে দাঁড়িয়ে রইল। আমি দিদিকে পাই বলে বাবার সাথে চলে গেলাম। কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পরে আমরা পার্টিতে পৌঁছালাম। বাবা আমার পরিচয় সকলের সাথে করিয়ে দিচ্ছিল। তার কথা বলার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল যে বাবা আমার বিয়ে দিতে চান। প্রায়শই বাবা মজা করে বলতো যে আমি আমার মেয়ের বিয়ে কোনো বড় ব্যবসায়ের সাথে দেব, যাতে তুই সুখী হোস। আমার তো একটাই মেয়ে। আমি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে বলতাম, একদম না, তোমার একটা নয়, বরং
তোমার দুটি মেয়ে। প্রতিবার আমার এই কথা শুনে বাবা চুপ হয়ে যেত, আর আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকতাম। দিদির সাথে বাবার কি সমস্যা ছিল আমি বুঝতে পারতাম না। সম্পর্কে তো দিদি তার নিজের ভাইয়ের মেয়ে, কিন্তু তা সত্ত্বেও বাবা হয়তো দিদিকে পছন্দ করতো না। তার ব্যক্তিত্বে এমন আকর্ষণ ছিল যে সে আমার মতো 20 বছর বয়সী মেয়েও তার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল। আমরা যখন বাড়ি পৌঁছালাম তখন দিদি গভীর ঘুমে ঘুমিয়েছিল। আমি আমার ঘরে চলে গেলাম এবং বাবাও তার ঘরে চলে গেল। কাপড় চোপড় বদলানোর পর আমি দিদির পাশে শুয়ে পড়লাম এবং সেই ছেলেটির কথা ভাবতে লাগলাম। হঠাৎ দিদির মোবাইল বেজে উঠল। আমি অবাক হয়ে দিদির মোবাইল ধরলাম এবং স্ক্রিনে জলজল করা নম্বরটি দেখে হতবাক হয়ে গেলাম যে বাবা এই সময় দিদিকে ফোন করছে কেন। যদি তার কোনো কাজ থাকতো তাহলে আমাকে ডাকতে পারত, কেননা সে জানতো দিদি ঘুমিয়ে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে কল রিসিভ করে কানে লাগালাম এবং আমি কিছু বলার আগেই বাবার অদ্ভুত কথা আমার কানে ভেসে এলো। সে বলল, এক্ষুনি ঘরে এসো। বাবা আর কিছু বলার আগেই আমি বললাম, কোনো কাজ আছে বাবা? দিদি গভীর ঘুমে ঘুমিয়ে আছে। আমার কথা শুনে বাবা যেন থ হয়ে গেল। তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছিল না। আমি আবারও বললাম, সব ঠিক আছে বাবা, আমি ঘরে আসবো। তখন বাবা সঙ্গে সঙ্গে বলল, না না, তোকে আসতে হবে না, আমার তোর দিদির সাথেই কাজ ছিল। যদি সে ঘুমিয়ে থাকে তাহলে তুইও ঘুমিয়ে পড়, সকালে কথা হবে। এই কথা বলেই সে তাড়াতাড়ি ফোন কেটে দিল। কিন্তু আমার মনে হচ্ছিল যে কিছু একটা তো আছে যা বাবা আমার থেকে লুকাচ্ছে। এরপরে আমার সন্দেহ হলো যে বাবা এই সময় দিদিকে তার ঘরে কেন ডাকছে। প্রতিদিন সকালে যখন আমার ঘুম ভাঙত তখন দেখতাম দিদি ঘরে নেই। আমি ভাবতাম দিদি হয়তো বারান্দায় বা রান্নাঘরে কোনো কাজ করছে, কিন্তু সে বাবার ঘরে থাকতো। এই চিন্তা মাথায় আসতেই আমার মাথা ঘুরে গেল। আমি আর ভাবতে লাগলাম কোথাও বাবার দিদির সাথে। এই কথা ভেবে লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল এবং আমি সঙ্গে সঙ্গে না না বলে মাথা নাড়তে লাগলাম আর বলতে লাগলাম, না, এমন হতে পারে না, বাবা দিদির সাথে এমন করতেই পারে না। সেই রাতটা এই চিন্তাতেই কেটে গেল যে ব্যাপারটা কি, দিদি সেখানে কি করতে চায়। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল তখন দিদি বেশ চিন্তিত হয়ে তার মোবাইল চেক করছিল। আমি কিছু বলার আগেই দিদি বলল, কাকার ফোন এসেছিল, তুই রিসিভ করেছিলি? আমি যখন হালকা মাথা ঝাঁকালাম তখন দিদির মুখে আরও উদ্বেগ ফুটে উঠেছিল এবং সে সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরিয়ে গেল। আমি ঘর থেকে বের হয়ে দেখলাম দিদি বাবার ঘরের ভেতর গেল এবং কিছুক্ষণ পরেই দিদির চিৎকার করার আওয়াজ এলো। আমি তাদের ঘরের ভেতরে যেতে চাইছিলাম, কিন্তু তারপর কিছু একটা ভেবে থেমে গেলাম। বাবা কি তার উপর অত্যাচার করছে নাকি অন্য কিছু? আমার কলেজেরও দেরি হচ্ছিল, তাই আমি তাদের দরজার দিকে একবার তাকিয়ে দোনমনা করে কলেজের দিকে রওনা হয়ে গেলাম। আমি সবে বাস স্টেশনে পৌঁছেছি তখনই হঠাৎ কেউ আবার আমাকে ডাকলো। আমি পিছন ফিরে দেখলাম সেই মাস্ক পরা ছেলেটি দাঁড়িয়ে। আজ ভাগ্যক্রমে আমার বান্ধবী আমার সাথে ছিল না, তাই আমি সেই ছেলেটির দিকে তাকালাম এবং তার কাছে এগিয়ে গিয়ে সাহস করে বললাম, হ্যাঁ বলুন, আপনি রোজ রোজ আমাকে কেন ডাকেন? আপনি জানেন না কোনো মেয়েকে এভাবে ডাকা খারাপ? আমার কথা শুনে সেই ছেলেটা হঠাৎ বলল, নিজের বাড়ির দিকে নজর রাখো, তুমি এখন 20 বছরের, তাই তোমার অবশ্য কর্তব্য হলো বাড়ির ভেতরে খেয়াল রাখা যে কার সাথে খারাপ হচ্ছে আর কার সাথে ভালো। সে অদ্ভুত এক ভঙ্গিতে কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল। আর আমি বিস্ময়ে সাগরে ডুবে গেলাম যে এটা কেমন কথা বলার ধরন। আমাদের বাড়ির ভিতরে কি এমন হচ্ছিল যে সে বারবার আমাকে এই বিষয়ে সতর্ক করছিল। আমি সেখানেই বসে পড়লাম। এরপরে কলেজে যাওয়ার প্ল্যান বাতিল করে বাড়ি যাওয়ার কথা ভাবলাম। তখনই হঠাৎ আমার মাথায় একটা প্ল্যান এলো যে কেননা আজ আমি বাড়ি গিয়ে দেখি কি হয়। বাবাও বাড়িতেই ছিল। আমি নীরবে উঠে বাড়ির দিকে রওনা হলাম আর মনে মনে একটাই প্রার্থনা করছিলাম যে আমি যা আশঙ্কা করছি তেমনটা যেন না হয়, বাবা যেন এই ধরনের কাজ না করে। কিন্তু না জানি কেন আমি একটা বিপদ অনুভব করছিলাম, কেননা আমার মা মারা গেছেন অনেক বছর হয়ে গেছে, আর দিদির সাথে তার যে ধরনের ব্যবহার সেটা কোনো সাধারণ ব্যাপার ছিল না। দিদি যখনই বাবাকে দেখতো ভয়ানকভাবে ঘাবড়ে যেত আর তার মুখে একটা অদ্ভুত উদ্বেগ ফুটে উঠত। সে বাবার কাজ করার সময় বাজেভাবে কাঁপতে শুরু করত, আর যদি কোনো ভুল হয়ে যেত তাহলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। বাবার এক ডাকেই সঙ্গে সঙ্গে সে তার ঘরে চলে যেত।
এবং প্রায়ই তাদের ঘর থেকে তার চিৎকারের আওয়াজ আসতো। আগে তো আমি এইটাই ভাবতাম যে তাদের দুজনের ব্যাপার, তারা নিজেরা মিটিয়ে নিলেই ভালো হবে। কিন্তু এখন আমি বড় হয়েছি, তাই এখন যদি আমি আমার বাড়ির দিকে খেয়াল না রাখি তাহলে সেটা সত্যিই খুব বড় ভুল। কেননা এটা দিদির জীবনের প্রশ্ন। দিদি ঘরে বসে বুড়ো হয়ে যাচ্ছিল, কিন্তু বাবা তার বিয়ে দিতেই চাইতো না। আমি বাড়ি পৌঁছে দরজা খুলে দেখি বাড়ির ভেতরে পা রাখলাম, কিন্তু বাড়ির ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গেই বাবার ঘর থেকে দিদির চিৎকার শুনতে পেলাম। মনে হচ্ছিল যেন সে খুব কষ্টে আছে। তার এই চিৎকারটা ঠিক আগের মতো ছিল না। আমি ধুক ধুক বুকে তার ঘরের দিকে গেলাম এবং দরজার হাতলে হাত রাখতেই দরজাটা ক্যাচ করে খুলে গেল। আর আমি সামনে যে দৃশ্য দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি স্বপ্নেও ভাবিনি যে এমন দৃশ্য আমাকে দেখতে হবে। কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কেননা আমার বাবা আমার দিদির সাথে খারাপ, তারা দুজনেই আমাকে দেখে ভয়ানকভাবে চমকে উঠল। দিদির মুখ কান্নায় ভেসে যাচ্ছিল আর বাবার মুখে এক অদ্ভুত আতঙ্ক বিরাজ করছিল। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে বুকে হাত রেখে গভীরভাবে শ্বাস নিতে লাগলাম। আমার চোখ থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছিল। আমি ভাবতে পারছিলাম না যে আমার বাবা এত নিচে নামতে পারে। তার প্রতি আমার ঘৃণা হচ্ছিল। কিছুক্ষণ পরেই বাবা বাইরে এলো আর দিদি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। আমি ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, তোমার লজ্জা হওয়া উচিত। ও তোমার আপন ভাইয়ের মেয়ে, তার সাথে এই রকম ব্যবহার করতে তোমার একটুও লজ্জা করেনি? আমার মুখে যা আসছিল আমি তাই বলতে লাগলাম। তখন বাবা মাথা নত করে বলল, আমি কি করব? তোদের কারণে আমি বিয়ে করিনি, কিন্তু আমিও তো মানুষ, আমারও তো কিছু প্রয়োজন থাকে। তিনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই আমি তার বুকে হাত রেখে ধাক্কা দিয়ে দিলাম এবং তার চোখের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললাম, আমার এটা বলতে লজ্জা করছে যে তুমি আমার বাবা, তোমার ডুবে মরা উচিত। আমার ইচ্ছে করছিল কিছু একটা করে ফেলি। ঠিক সেই সময় আমাদের দরজায় আওয়াজ হলো আর আমি ঘুরে দেখলাম সেই ছেলেটা দাঁড়িয়ে, যে বাস স্টপে আমার সাথে দেখা করেছিল। কিন্তু তার মুখ দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম, কেননা এ তো সেই ছেলে যে সেদিন পার্টিতে বাবার সাথে হেসে হেসে কথা বলছিল। তার পিছন পিছন পুলিশও ছিল। সে ভেতরে এসে বাবার কলার চেপে ধরে তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই তার মুখে এক ঘুষি মেরে দিল। একদিনেরই অপেক্ষায় ছিলাম আমি, আর আমি জানতাম এই দিন খুব তাড়াতাড়ি আসবে। কি ভেবেছিলে তুমি একটা মেয়ের সাথে বাড়ির ভেতরে খারাপ কাজ করবে, তাকে হেনস্থা করবে, আর তোমার সত্যিটা কেউ জানতে পারবে না? তোমার মতো লোকের বেঁচে থাকারও কোনো অধিকার নেই। এই কথা বলেই সে বাবাকে পুলিশের হাতে তুলে দিল। আমি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে এসব দেখছিলাম আর আমার চোখ থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছিল। আমি ভাবতেই পারিনি যে আমার বাবা, যাকে আমি আমার আদর্শ মানতাম, সে মনুষ্যত্বের আড়ালে লুকিয়ে থাকা এক পশু। এই ছেলেটি আমার বাবাকে গ্রেপ্তার করিয়ে হেনস্থা ও ধর্ষণের মামলা দায়ের করে। সেই সময় দিদি এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। তখন সে আরও জোরে জোরে কাঁদতে লাগলো। পুলিশ যখন বাবাকে নিয়ে গেল তখন হঠাৎ সেই ছেলেটি দিদির হাত ধরল এবং তার চোখের দিকে তাকিয়ে বলল, সোনালি, আমি বলেছিলাম না আমি সব ঠিক করে দেব, শুধু আমাকে একটু সময় দাও। আমি অবাক হয়ে কখনো দিদির দিকে তো কখনো সেই ছেলেটির দিকে তাকাচ্ছিলাম। তখন দিদি আমাকে বলল যে সে রিতেশকে পছন্দ করে এবং তাদের দুজনের পরিচয় ফেসবুকে হয় এবং সেখানেই তাদের কথাবার্তা শুরু হয়। কথা বলতে বলতে দিদি তার উপরে ঘটা সমস্ত ঘটনা তাকে বলেছিল, যে বাবা রোজ রাতে তাকে নিজের কাছে ডাকে, জোর করে তার সাথে এই কাজ করত, তাকে মারতো এবং তাকে বোঝাতো যে সে তার বউ, যদিও সে তার ভাইজি, এবং এমনটা করা ঘোরতর অন্যায়। এই ছেলেটি দিদিকে বিয়ে করলো এবং আমাকেও তাদের সাথে তার বাড়িতে নিয়ে গেল। সে আমার প্রতি খুব কৃতজ্ঞ ছিল, কারণ আমি বাবাকে হাতে নাতে ধরেছিলাম। সে আমার দিদির খুব যত্ন নিত এবং আমার পড়াশোনা শেষ হওয়ার পরে রিতেশ দাদা আমার বিয়ে একটা ভালো ছেলের সাথে দিয়ে দেয়। এখন আমিও সুখী জীবনযাপন কাটাচ্ছি এবং আমার দিদিও, যদিও বাবা জেলে পড়ে বসছে। তার কথা আমার একদমই মনে পড়ে না। আর কেনই বা তার কথা মনে করব? যে মানুষ স্ত্রী এবং ভাইজির মধ্যে পার্থক্য বোঝে না, সেই মানুষের তো এমন জায়গাতেই থাকা উচিত। কখনো কখনো আমার মন খারাপ হয়,
কিন্তু যখন তার কৃতকর্মের কথা ভাবি তখন মনটা বিষিয়ে ওঠে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।